तुमने कभी सुना है कि दीवाने आसकी से डर गए और परवाने रोशनी से डर गए? Now I have been always passionate about bike ride. কিন্তু জানো, আমরা যখন প্রথম একটা লং রাইড প্ল্যান করি মনের ভেতরে ভয়টা থেকেই যায়। ইফ সামথিং গোজ রং, বাইক খারাপ হয়ে গেলে বা রাস্তাতে নেটওয়ার্ক না থাকলে, সো আই ওয়াজ নো ডিফারেন্ট। কিন্তু ভয় আর এক্সাইটমেন্ট দুটো একসাথে চললে তবেই তো গল্প হয়, তাই না? তো চলো জার্নিটা শুরু করা যাক। মাইথন থেকে কোডারমা মোটামুটি 200 কিলোমিটার, কিন্তু এই 200 কিলোমিটারের মধ্যে যতটা রাস্তা তার থেকে অনেক বেশি গল্প লুকিয়ে আছে। তখন ঘড়িতে বাজছে হচ্ছে ভোর 4:30। এবার আমাদের এত তাড়াতাড়ি বেরোনোর একটাই কারণ ছিল, নিরসা থেকে গোবিন্দপুর অব্দি প্রচণ্ড ভিড় থাকে, বিকজ ওই জায়গাটা হচ্ছে পুরো একদম বাজার বসার জায়গা। তো আমরা চেয়েছিলাম যত তাড়াতাড়ি বেরিয়ে ওটাকে অ্যাভয়েড করা যায়। এবার হাইওয়েতে চাপার সঙ্গে সঙ্গেই না কেমন যেন একটা মনে হচ্ছিল, হ্যান্ডেলটা কি কাঁপছে, আমার টায়ারটা কি হাওয়া কম। কিন্তু যতটা এই রাস্তাটা এগিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল আস্তে আস্তে যেন সব ভয়গুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ও আচ্ছা, তোমাদের তো ডেট বলা হয়নি না, আমরা বেরিয়েছিলাম হচ্ছে 17 মে। তো এবার নিশ্চয়ই বুঝতে পারছো কেন আমরা এত ভোর ভোর বেরিয়েছিলাম। এবার সকাল 10টা বাজলে মাথার উপরে যখন রোদ থাকবে আর ধানবাদের রাস্তা ধুলো, তো মানে ওই রাস্তায় তখন চালানো খুবই অসম্ভব ব্যাপার। তো ভোরের ওই ঠান্ডা হাওয়া আর খালি রাস্তার মজা নিতে নিতে আমরা বেশ অনেকটাই এগিয়ে গেলাম। আচ্ছা, এখন কিন্তু আমরা NH-19 ধরে এগিয়ে যাচ্ছি। এটা আগে NH-2 ছিল, কিন্তু আফটার ইট ওয়াজ ইনক্লুডেড ইন গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল এটাকে NH-19 করে দেওয়া হয়েছে। আচ্ছা, তোমাদেরও কি মনে হয় না যদি পুরো রাস্তাটা জুড়ে এরকমভাবে লাইট লাগানো থাকতো, সুন্দর আমরা সব কিছু দেখতে পেতাম। অলমোস্ট 50 to 60 কিলোমিটার চালানোর পর আকাশটা কেমন যেন পরিষ্কার হতে লাগলো, আর এবার বোঝা যাচ্ছিল যে আস্তে আস্তে সানরাইজ হচ্ছে। আকাশের সেই কালো গাঢ় রং যেন নীলের মধ্যে মিলিয়ে যাচ্ছিল। 50 কিলোমিটার দাঁড়ালে হয়ে গেছে যাওয়া। না আসতে এতবার দাঁড়ালে না, দাঁড়িয়ে যাবো। বুড়ো মানুষ সব সব আমার তো অভ্যাস হয়ে গেছে আরবান প্রাইভেট। অলমোস্ট 1 ঘন্টা চালিয়ে আমরা 67 কিলোমিটার কভার করে নিয়েছি। এখন আছি আমরা হচ্ছে তোপচাচি বলে একটা জায়গায়। তো এখানে আমরা এখন চা ব্রেক নিয়েছি কিছুক্ষণের জন্য। অনেকটা চালানোর পরে হাত পা ঝুনঝুনি ধরে গেছে, তো এই জন্য এখন আমরা চা ফা খেয়ে তারপর আবার স্টার্ট করবো। অলমোস্ট 15 মিনিটসের ব্রেক নেওয়ার পর আবার আমরা জার্নি কন্টিনিউ করি। ওই যে দূরে ডান দিকে কুয়াশায় ঢাকা পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওগুলোই হচ্ছে পারসনাথ রেঞ্জ। পারসনাথ পাহাড় হচ্ছে ঝাড়খণ্ড বা ছোটানাগপুর রিজনের সব থেকে উঁচু পাহাড়, যার উচ্চতা হচ্ছে 4497 ফুট। এটাকে আবার অনেক সময় গিরিডি হিলস বা শিখরজি বলেও ডাকা হয়। জৈন ধর্মের জন্য এটা একটি পবিত্র স্থান, কারণ এখানে 20টিরও বেশি তীর্থঙ্কররা মোক্ষ লাভ করেছিলেন। আমি কিন্তু 2019 সালে এখানে ট্রেক করেছিলাম, তখন ব্লগ করার হ্যাবিট ছিল না, কিন্তু আজ যখন দূর থেকে ওই পাহাড়টা দেখলাম না, মনে হলো আবার যাওয়া উচিত। যদি তোমরা চাও তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না, কিন্তু তাহলে আমি পাক্কা একটা পারসনাথের জন্য ডেডিকেটেড ব্লগ নিয়ে আসবো। ফ্লাইওভারে উঠতেই নজর গেল রিয়ার ভিউ মিররে, আর নিজে নিজেই যেন হাতটা আমার ব্রেকের দিকে এগিয়ে গেল। উফ, কি অসাধারণ একটা সানরাইজ, পুরো মনটা যেন জুড়িয়ে গেল। কতদিন যে এরকম সানরাইজ দেখিনি, কারণ আমি অবভিয়াসলি 12টার পরে ঘুম থেকে উঠি। অসাধারণ ওই সানরাইজের ফ্রেমটাকে ছেড়ে যেতে না মন করলেও কিন্তু রাস্তায় তখন অলমোস্ট 150 কিলোমিটার মতো বাকি, সো উই হ্যাড টু মুভ অন। টি ব্রেকের পর অলমোস্ট আমরা আধা ঘন্টা চালিয়ে নিয়েছি, আর যতই যেন এগিয়ে যাচ্ছি গ্রিনারি ততই আমাদেরকে গ্রাস করছে, আর তত যেন মনটা আরো ভালো হয়ে উঠছে। চলো বেশি কথা বলে আর তোমাদের বোর করব না, একসাথে এনজয় করা যাক পুরো রাস্তাটা।
কি অপূর্ব, তাই না? কি বিশ্বাস হচ্ছে না তো এটা ঝাড়খণ্ড? আগে আমারও হয়নি, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। ওই দূরের লেয়ার অফ মাউন্টেন্স গুলো দেখেছো? মাউন্টেন্স বলা ভুল হবে, হিলস গুলো দেখেছো? একদম মনে হচ্ছে যেন ডুয়ার্সে পৌঁছে গেছি। অনেকেই হয়তো এখানটায় স্কিপ করে দেবে যে এত আবার কি রাস্তা দেখাচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমার একটা ফোটাও কাট করতে মন করছে না, বিকজ রাস্তাটা এতটাই সুন্দর, মনে হচ্ছে যেন পুরো রাস্তাটাই তোমাদেরকে দেখাই। কে দেখে বলবে বলো তো, এটা মে মাস, চারিদিকে যেন সবুজ রং কেউ ঢেলে দিয়েছে পুরো রাস্তা জুড়ে, চারিদিকে সবুজের বিভিন্ন গ্রেডিয়েন্টস। এই রাস্তাটাকে সত্যি কথা বলতে ক্যামেরা একদমই জাস্টিফাই করতে পারছে না, একদমই না। তোমাদেরকে নিজের চোখে এসে একবার দেখতেই হবে, এই রাস্তা ধরে একবার তোমরা এসো। আমি কোনো জায়গার সঙ্গে কোনো জায়গাকে কম্পেয়ার করে ছোট করতে চাই না, কিন্তু আমি একবার বলতে চাই ঝাড়খণ্ড কিন্তু সবার আসা উচিত। মানে মে মাসে তোমরা ভাবতে পারছো এতটা সুন্দর? তোমরা জাস্ট ভাবো যখন বর্ষাকালে পিক বর্ষা হবে, অগস্ট মাস সেপ্টেম্বরে কতটা সুন্দর হতে পারে এই রাস্তাগুলো। মানে চারিদিকে এত গাছ, এত পাহাড়, নিশ্চয়ই তোমাদের এখানে আসা উচিত। এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে কখন যে 2 ঘন্টা পেরিয়ে গেছে আমরা অ্যাকচুয়ালি নিজেরাও বুঝতে পারিনি, কারণ আমাদের মধ্যে এই সুন্দর দৃশ্য দেখে কোনো রকম আর টায়ার্ডনেস আসছেই না। মনে হচ্ছে যেন আরো এগিয়ে যাই, যেন চোখ এই সবুজকে দেখে সব টায়ার্ডনেস ভুলে গেছে। আচ্ছা, তোমরা যারা যারা বাইক রাইড করো তারা বলো তো তোমাদের সঙ্গে কি এরকম হয়? ওই দেখো, গল্প করতে করতে কখন যে কুলগো টোল প্লাজা পৌঁছে গেলাম সেটাও বুঝতে পারলাম না। বাই দ্য ওয়ে, কুলগো টোল প্লাজাটা কিন্তু হাজারিবাগ ডিস্ট্রিক্টে পড়ে। যারা যারা আমাদের বারাণসীর ব্লগটা দেখেছো তারা লেফট সাইডের হোটেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমরা এখানে দাঁড়িয়ে কিন্তু সকালবেলায় চা খেয়েছিলাম। যারা জানো না তাদের জন্য বলে রাখি, এই রাস্তাটা অ্যাকচুয়ালি আমরা যদি সোজা বাড়ি হয়ে বেরিয়ে যাই তাহলে আমরা কিন্তু ইউপি ঢুকে যাবো, মানে বারাণসী পৌঁছে যেতে পারবো। আর যদি আমরা বাড়ি হয়ে যদি রাইট সাইডে ঢুকে যাই তখন আমরা হচ্ছে কোডারমা পৌঁছে যাবো, আজকে যেটা আমাদের গন্তব্য। কুলগো টোল প্লাজা ক্রস করার পরেই গাড়ির সংখ্যা কিন্তু রাস্তায় বেশ অনেকটাই বেড়ে যায়, কিন্তু এই রাস্তা গাছের সংখ্যাটা এতটাই বেশি না যে সবকিছুই ওর সৌন্দর্যের সামনে কেমন যেন একটা দাবিয়ে যাচ্ছে। এখন কিন্তু আমরা হাজারিবাগ ক্রস করছি, আর হাজারিবাগের কথার মানে কি জানো? হাজারিবাগ মানে হচ্ছে আ সিটি অফ 1000 গার্ডেন্স। আচ্ছা, এখানে কিন্তু ইন্ডিয়াস ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টাইগার রিজার্ভ ছিল, যেটা 1954-এ সেট আপ হয়েছিল, কিন্তু এখন ওখানে খালি লেপার্ড, স্লথ বিয়ার এইসব ধরনের জন্তুই পাওয়া যায়। টাইগার আপাতত এখন আর নেই আমার যতদূর জানা আছে। ইভেন মহাভারতও কিন্তু আমাদের এই হাজারিবাগের রেফারেন্স আছে। তপবন বলে যে জায়গাটা অ্যাকচুয়ালি কিন্তু হাজারিবাগে এক্সিস্ট করে। তো ভাবতে পারছো কি তোমরা মানে কতটা কালচারালি অ্যান্ড এনশিয়েন্ট এখানে রেফারেন্স রয়েছে। আর একটা জিনিস বলতে চাই, এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, বিকজ এই সিরিজে আমি আর একটা খুবই অদ্ভুত জায়গায় নিয়ে যাব যেখানে খুব কমই লোকে যায় এবং ইউটিউবে খুব কমই ব্লগার এই জায়গাটাকে কভার করেছে। এখন আমাদের অলমোস্ট 80 কিলোমিটার্সের মতো বাকি আছে, আর যতই এগিয়ে যাচ্ছি এখন রাস্তাটা বেশ অনেকটাই খারাপ, মাঝে মাঝে গর্ত আসছে, তারপরে ধুলোবালি তো আছে, আর দেখতেই পাচ্ছ সামনে প্রচুর ট্রাক। তো এখন স্পিডটা অনেকটাই কমে গেছে আমাদের। তবে রাস্তায় বেরিয়ে তুমি যদি ভাবো সবকিছুই পারফেক্ট হবে তাহলে কিন্তু তোমরা জার্নিটাকে একদমই এনজয় করতে পারবে না, তাই এই সবকে সাথে নিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে। এই রাস্তাটা ঢোকার পর থেকে না মনে হচ্ছে কেমন যেন নিজেরাই নিজেদের এই ভালো জার্নিটাকে নজর লাগিয়ে ফেলেছি। মানে এত ধুলো বালি ভাঙাচোরা, তার মধ্যে ট্রাক আসছে চারিদিকে, আর এখানকার ট্রাক গুলো একদমই মানে কোনো রুল মানে না, যখন তখন যেদিকে সেদিকে ঢুকিয়ে দিচ্ছে, মানে খুবই ডেঞ্জারাস হয়ে গেছে রাস্তাটা হঠাৎ করে।
কিলোমিটার আমরা যে এলাম, মানে ভীষণ খারাপ রাস্তা, মানে খুবই খারাপ রাস্তা, এত ধুলো বালি উড়েছে, পুরো জামার রং ফং একদম চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর তাই এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা রেস্ট নিচ্ছি, তারপর আবার এখন অলমোস্ট আর ওই 50-60 কিলোমিটার মতো বেঁচে আছে। 10-15 মিনিট রেস্ট নিয়ে আর বাড়ির লোকের সঙ্গে কথা বলে আমরা আবার শুরু করি আমাদের জার্নি। আশা করি সামনের রাস্তাটা আবার আমরা ভালো পাবো, কিন্তু লাস্ট যে 10 কিলোমিটার আমরা চালিয়ে এসেছি মানে পুরো ফ্রাস্ট্রেট করে দিয়েছে আমাদেরকে। ফাইনালি এবার দেখে মনে হচ্ছে আমরা খারাপ রাস্তাটা পেরিয়ে চলে এসেছি, আবার সামনে পুরো সবুজে মোড়া রাস্তা। এরকম রাস্তা থাকলে না মন করে কন্টিনিউ চালিয়ে যায়, মানে কোনো রকম টায়ার্ডনেস আসেই না। এখন আমরা ক্রস করছি হচ্ছে ডুমরি মোড়। ডুমরি মোড় থেকে কোডারমার রাস্তা আর অলমোস্ট আমাদেরকে 30 কিলোমিটার দেখাচ্ছে। ডুমরি মোড় ক্রস করতেই কিরকম যেন একটা রাস্তার স্ট্রাকচারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছিল, ঠিক যেন মনে হচ্ছে পাহাড়ে আমরা চাপতে যাচ্ছি। এই ট্রিপে কিন্তু অ্যাকচুয়ালি আমরা পাহাড়েই চাপবো, কিন্তু সেই পাহাড় এখনো কিন্তু বেশ অনেকটাই দূর। গল্প করতে করতে কিন্তু বেলা বেশ অনেকটাই গড়িয়েছে, তার রাস্তায় গাড়ির সংখ্যা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, আর আমরাও এখন ঠিক ততটাই গরম বুঝতে পারছি। লেফটের ওই পাহাড়টার কি অদ্ভুত একটা শেপ না, যেন মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে একটা বাড়ি মেরেছে। আমরা কিন্তু জানি কোডারমা যাওয়ার জন্য আমাদেরকে সোজা বাড়িয়ে গিয়ে তারপরে রাইট সাইড নিতে হবে, কিন্তু গুগল হ্যাড সাম আদার প্ল্যানস। তাই ওই গুগল ম্যাপকে ফলো করার চক্করে আমাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল, তাই প্রত্যেকে আমরা দাঁড়িয়ে আবার লোকালকে জিজ্ঞেস করতে হলো। লোকালদের জিজ্ঞেস করার পরে আমরা জানতে পারি যে গুগল ম্যাপ যে অ্যাকচুয়ালি রাস্তাটা দেখাচ্ছিল ওটা একটা শর্টকাট, কিন্তু যখন আমরা গুগল ম্যাপসে চেক করছিলাম দ্য ডেন্সিটি অফ দ্য ফরেস্ট যেটা আমরা দেখতে পাচ্ছিলাম অ্যাকচুয়ালি দেখে বেশ মানে ফিশি মনে হচ্ছিল রাস্তাটা। সো ট্রাস্টিং অন গুগল অ্যান্ড লোকালস আমরা এই রাস্তাটা ধরে কিন্তু এগিয়ে গেলাম, আর যখন ঢুকলাম না দেখে মনে হচ্ছিল কোনো একটা জঙ্গলের মধ্যেই ঢুকছি, কিন্তু আগে যে অত বড় একটা টাউনশিপ আছে বা আমরা অ্যাকচুয়ালি কোডারমা যাচ্ছি এই রাস্তাটা দেখে একদমই কিন্তু মনে হচ্ছিল না, চারিদিকে খালি গাছ আর গাছ। রাত্রিবেলায় যদি তোমরা লোকাল না হও বা লোকাল হলেও কিন্তু আমি এই রাস্তাটা একদমই রিকমেন্ড করব না, কারণ কি আশেপাশে আমি কোনো ঘর বাড়ি কিছুই দেখতে পাচ্ছি না, খালি গাছই দেখতে পাচ্ছি। চলো ফাইনালি কিন্তু লোকের বাড়ি দেখা গেছে, আর মাঝে মাঝে কিন্তু লোক বা লোকের বাড়ি দেখলেও কিন্তু ভাল লাগে, আজ এটাই প্রমাণ হলো। চারিদিকে ক্ষেত, তারপরে মাটির বাড়ি, এই ট্র্যাক্টর, এইসব দেখে না বোঝাই যাচ্ছে যে এটা একটা গ্রামের রাস্তা, কিন্তু রাস্তাটা বেশ ওয়েল মেনটেন। এরকম রাস্তা সচরাচর গ্রামে কিন্তু আমরা দেখতে পাই না। গ্রামের লাইফটা না আমার বেশ ভালোই লাগে, কাজের সূত্রে যদিও আমাকে শহরে থাকতে হয়, কিন্তু গ্রামের জীবনটা কেমন যেন আমাকে সবসময় টানে। সেই প্রত্যেকের সঙ্গে একটা মিলেমিশে থাকা, বিকেলবেলা সবাই মিলে গল্প করছে, তারপরে প্রত্যেকের হেল্প করা, সেই সব যেন কিরকম একটা নিজেদের মধ্যে একটা ভালো বন্ডিং ক্রিয়েট করে। দুপাশের ওই দিগান্ত বিস্তৃত ক্ষেতগুলো দেখো তো, যখন এতে ধানের চাষ হবে মানে কতটা সুন্দর লাগবে, চারিদিকটা পুরো সবুজ হয়ে থাকবে, মানে আর এর মাঝ দিয়ে একটা কালো টারম্যাকের রাস্তা, মানে ড্রোন ভিউটা জাস্ট তোমরা ইমাজিন করো। সামনের ওই ম্যাজিক গাড়িটাতে না পুরো ভর্তি স্কুলের স্টুডেন্ট, ওদের দেখে আমার নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে।
কত জলদি যেন আমরা পেরিয়ে গেলাম স্কুল লাইফটা। তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমি হয়তো ভাবছি ওদের জীবনটাতে আমি আবার ফেরত যেতে চাই, আর ওরা হয়তো ভাবছে কবে ওরা আমার মতো বড় হয়ে ঘুরে ঘুরে বেড়াবে। এটাই হয়তো আসল জীবন। এসব নিয়ে ভাবতে ভাবতে হঠাৎই চোখে পড়লো সামনে একটা এমনই দৃশ্য, যেটা দেখে তোমরাও হয়তো বুঝতে পারবে আমি কেন বললাম যে গ্রামের জীবনটা আমার এতটা পছন্দ। মানে এতটা পারফেক্ট ফ্রেম, আমি অ্যাকচুয়ালি আমার জীবনে এত ভালো ফ্রেম কোনোদিন আমি দেখিনি। মানে এত সুন্দর সবকিছু, এতটা পারফেক্ট। মানে গ্রিনের কোন সেট এটার মধ্যে নেই এই ফ্রেমটাতে। চলো, সামনে ওই দুটো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা চিমনি আমাদের বলে দিচ্ছে উই আর জাস্ট 10 কিলোমিটারস অ্যাওয়ে ফ্রম কোডারমা। রাস্তায় ওই রোদের রিফ্লেকশনটা দেখে আশা করি বুঝতেই পারছো তাপমাত্রা তখন কোথায় পৌঁছেছে। মে মাসের ভর দুপুরবেলা। চারিদিকের এই এত গাছ দেখে না আমার কিন্তু এই রাস্তাটাতে বাইক চালাতে খুব 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 ভালো লাগছে। কোডারমা যদিও আর জাস্ট 5 কিলোমিটার বাকি, কিন্তু আমার মনে হচ্ছে যদি এটা আরো 50 কিলোমিটার হতো আমার জন্য আরো ভালো লাগতো। মানে রাস্তাটা এতটাই ভালো, আর সব থেকে মেন ব্যাপারটা হচ্ছে স্মুথ রাস্তা পুরো, মানে কোথাও ভাঙা চড়া নেই কিছু। ফাইনালি আফটার রাইডিং ফর অলমোস্ট 4 আওয়ার্স অ্যান্ড 200 কিলোমিটার্স আমরা পৌঁছে গেলাম কোডারমার গেটে। অ্যাকচুয়ালি কোডারমার এই প্ল্যান্টটা হচ্ছে থার্মাল পাওয়ার স্টেশন, তাই এখানে প্রপার সিকিউরিটি চেকিং, তারপরে এন্ট্রি করিয়ে তবেই ভেতরে ঢুকতে দেয়। এবার কোডারমার গেট দিয়ে এন্ট্রি করার সঙ্গে সঙ্গেই না কেমন যেন একটা পুরো ভাইব চেঞ্জ হয়ে যায়। আমি আমার বন্ধুদের থেকে রাস্তা আলাদা হয়ে যাই এবং চলে যাই একদমই অন্য একটা রাস্তায়। ওই রাস্তা ধরে যেতে যেতেই সামনে আমার চোখে পড়লো সে বিশাল বিশাল চিমনিগুলো। ফাঁকা রাস্তা, কোনো মানুষ নেই, ধোঁয়াতে দাগা আকাশ, কিরম যেন একটা অদ্ভুত নীরবতা। চারপাশে প্রচুর কংক্রিটের বিল্ডিং আর গাছও কিন্তু প্রচুর রয়েছে, কিন্তু কোথাও যেন আমার মন বলছিল এই জায়গাটা আমি কোথাও দেখেছি। কোনো এক অজানা কারণেই হয়তো আমি রাস্তাটা হারিয়েছিলাম, কিন্তু যখন সামনের দিকে ওই দুটো বড় বড় চিমনির দিকে তাকাচ্ছিলাম আমার কেন জানি না মনটা বারবার বলছিল এ যেন চেরনোবিল। ফোনটা রিং হওয়ার পরে আমি এই স্বপ্ন থেকে ফাইনালি বেরিয়ে আসি, আর তারপরে গুগল ম্যাপ দেখে পৌঁছে যাই আমার বন্ধুর বাড়ি। ওই যে দরজার ফাঁক থেকে উকি মারছে ওকে দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে প্লুটো। জাস্ট আমরা কোডারমা পৌঁছেছি আর এখন আমরা ব্রেকফাস্ট করব, দেখি ব্রেকফাস্টে কি আছে। খাবার দিয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলু পরোটা, তার সঙ্গে ডাল আর নেনুয়ার তরকারি আর 2 রকমের চাটনি। তো এই হচ্ছে আমাদের রুম, দুটো সিঙ্গেল বেড দিয়েছে, এখানে টেবিল আছে, ওয়ার্ড্রপ আছে, টিভি, আর তার সঙ্গে এখানে গিজারও আছে। এখন ব্রেকফাস্ট করে আমি শুয়ে আছি, কিছুক্ষণ রেস্ট নিয়ে দেখি আশেপাশে তিলাইয়া ড্যাম আছে, আরো 2-3টে ঘোরার জায়গা আছে, ওগুলো ঘুরতে যাব। ঘুম থেকে উঠে দেখি বাইরের ওয়েদারটা বেশ দারুণ হয়ে গেছে, সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘ করে এসছে, মানে বোঝা যাচ্ছে এরপরে বৃষ্টি নামতে চলেছে। বাইরে এখন বৃষ্টি হওয়ার পরে দারুণ একটা ওয়েদার হয়ে গেছে, আর তার সঙ্গে খাবারে আছে হচ্ছে মাটন, তার সঙ্গে ভাত, ডাল, আলু পোস্ত, আর যে মাটন খাবে না সেটা হচ্ছে এই যে মানুষটা, তার জন্য আছে মাছ।
তো জাস্ট আমরা এখনই দেখতেই পেলে যে ডিনার ফিনার হয়ে গেছে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি ব্লগটা অ্যান্ড সাইনিং অফ ফর দ্য ডে। বাই। গুড নাইট।